সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, একই সঙ্গে কাজ করছে, জানালো সেনা সদর। সংবিধান সংস্কার প্রশ্নে সুরাহা হয়নি, দরকার আরও আলোচনা, বললেন আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার বিচারের রায় হবে, আশা প্রকাশ আসিফ নজরুলের। সচিবালয়ে কু অব্যাহত থাকলে পরিণতি হবে হাসিনার মতো, হুঁশিয়ারি হাসনাতের। ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার। আজ রাতেই ফের সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি শুরুর ঘোষণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আর অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে বলে সেনা সদর জানিয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছে সেনা সদর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলেই কিছু হয়নি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। বিষয়গুলো জটিলভাবে চিন্তা না করে সহজভাবে ভাবার আহ্বান জানিয়ে নাজিমুদ্দৌলা বলেন, আমরা যেন বিষয়টিকে এমনভাবে না দেখি যে সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, সংবিধান সংস্কার কমিশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি। বিশেষভাবে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রী পদে মেয়াদ সীমা, সংসদ সদস্যদের পদসংখ্যা, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য রয়েছে। সোমবার সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে কিছুটা ঐক্যমত হয়েছে, যদিও বহুত্ববাদ বাদ দেওয়ার পক্ষে অধিকাংশ দল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হলেও কিছু দল এক কক্ষের পক্ষে। নারীদের জন্য 100 আসন সংরক্ষণের সমর্থন থাকলেও পদ্ধতি নিয়ে মতভেদ রয়েছে। ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। উপদেষ্টা আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেছেন, বিচার শুরু হচ্ছে শিগগিরই। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্য দিয়ে। এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশনের টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফর্মাল চার্জ গঠন করেছে। রোববার এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেছেন, ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারের শাসন আমলে এই বিচারের রায় পেয়ে যাব আমরা। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ের কর্মকর্তারা তাদের কু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতোই হবে। আজ বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে হাসনাত লেখেন, জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কু সম্পর্কে সচেতন থাকুন। 5 আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের কু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতোই হবে। পোস্টে তিনি সচিবালয়ের কর্মকর্তাদের সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ সব কিছু পর্যবেক্ষণ করছে, সুতরাং সাবধান।
জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের 2024-2025 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য হিসেবে শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, ছেলে ও মেয়ে এ সুবিধার আওতায় পড়বেন। তাদের অনুপস্থিতিতে ভাই বা বোনেরাও এই সুবিধা পেতে পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার খেলার সংবাদ। 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন হামজা চৌধুরী, সামিদ সোম ও ফাহমিদুল ইসলামরা। ফলে দেশের ফুটবলের সমর্থকদের মাঝে এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। গত শনিবার অনলাইনে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হলেও টিকিট সংগ্রহ করতে বিড়ম্বনায় পড়েছেন আগ্রহীরা। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের সার্ভার সাইবার আক্রমণের শিকার হলে টিকিট বিক্রয় স্থগিত করা হয়েছে। ম্যাচের দিন ঘনিয়ে আসলেও গত 2 দিনেও সচল হয়নি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইটে টিকিফাই। গত পরশু রাত 8টায় টিকিফাই টিকিট বিক্রি শুরু করার ঘণ্টা 3 পরেই সাইবার আক্রমণ শুরু হয়। তখন থেকে টিকিট বিক্রির কার্যক্রম বন্ধ। বাফুফের সভাপতি তাবিত আওয়াল আজ সকালে পল্টন ময়দানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কুল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের পর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর ব্যাপারে কথা বলেছেন। তিনি জানান, আজ রাত 10টা থেকেই টিকিট বিক্রি পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী বাফুফে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রায় 150 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপান সহ বেশ কিছু দেশ, প্রধানত পশ্চিমা দেশগুলো এই তালিকায় নেই। ভোটের প্রতীকী এক জয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিজেদের পতাকা তোলার অধিকার পেয়েছে ফিলিস্তিনি প্রতিনিধি দল। এ ঘটনায় জাতিসংঘের পাশাপাশি এর বাইরেও দেশটির স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেনেভায় বৈশ্বিক সংস্থাটির বার্ষিক সম্মেলনে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ অন্যরা ফিলিস্তিনকে পতাকা উত্তোলনের অধিকার দিতে প্রস্তাব জানালে 95টি দেশের সমর্থন পেয়ে তা গৃহীত হয়। ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিক ও জার্মানি প্রস্তাবের বিরোধিতা করে। ভোটদানে বিরতি ছিল 27টি দেশ। ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে এমন ইঙ্গিতের মধ্যে সোমবার ফিলিস্তিনের প্রতিনিধি দল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার এই অধিকার পেল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছালে এক অবাক করার মতো ঘটনা ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিমান হ্যানয়ের মাটিতে নামার পর ম্যাক্রো হাসি মুখে বিমান থেকে নামতে উদ্যত হন। ঠিক সেই মুহূর্তে বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরা এক নারী ম্যাক্রোকে থাপ্পড় দেন। আচমকা এই ঘটনায় চমকে যান ম্যাক্রো। এরপর বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিত। এতে বোঝা যায়, প্রেসিডেন্ট মুখে হাত দেওয়া নারী তিনিই ছিলেন। বিমান থেকে নামার সময় ম্যাক্রো হাত বাড়িয়ে দিলেও ব্রিজিত অস্বীকৃতি জানায়। এই ভিডিও কয়েক সেকেন্ডে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হাসি ঠাট্টা, চমক এবং জল্পনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, তবে কি সত্যিই স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট? এ ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয় প্রথমে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরে অবশ্য দাবি করায় ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া। তবে ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডে, BFM-TV, ডেইলি এক্সপ্রেস এবং দ্য US সান নিশ্চিত করে জানায় ভিডিওটি আসল। একটি ঘনিষ্ঠ সূত্র BFM-TVকে জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়া সফরের আগে দম্পতির মধ্যে এক প্রকার দাম্পত্য কলহ হয়েছিল এবং তারই রেশ ধরে বিমানবন্দরে এই ঘটনার সূত্রপাত। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।